বেতন কি সত্যি বাড়তে চলেছে? ডিএ কি নতুন নিয়মে নির্ধারিত হবে? ৩% বদলে ৫% বা তার বেশি ইনক্রিমেন্ট কি হতে পারে? ১০০% ডিএ মূল বেতনের সঙ্গে মিশে গেলে ফিটমেন্ট ফ্যাক্টর কত দাঁড়াবে? আর পেনশনভোগীদের জন্যই বা কী থাকছে? পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীর মনে এখন একটাই প্রশ্ন, সপ্তম পে কমিশনে শেষ পর্যন্ত কী হতে চলেছে? কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা আপনাদের জানিয়ে রাখি। সোশ্যাল মিডিয়ায় সপ্তম পে কমিশনের নামে যে ১২ দফার একটা টিওআর বা টার্মস অফ রেফারেন্স ছড়িয়ে পড়েছে, সেটিকে সরাসরি সরকারি নথি হিসাবে ধরে নেওয়া ঠিক হবে না। সরকারি ২২ জুলাই ২০২৬-এর রেজলিউশনের সঙ্গে ভাইরাল নথিটির ভাষা ও বিষয়বস্তু মিলিয়ে দেখা জরুরি। তাই আজকের ভিডিওতে আমরা দুইটি বিষয় আলাদা করে বুঝব। সরকারি টিওআর এর আসলে কী রয়েছে এবং ভাইরাল ১২ দফার নথিতে কী কী দাবি বা প্রস্তাব রাখা হয়েছে সেটা দেখা যাবে। প্রথমেই বুঝে নেই যে টার্মস অফ রেফারেন্স বা টিওআর আসলে কী। সহজ ভাষায় বললে পে কমিশনকে কোন কোন বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ করতে হবে সেই নির্দেশনাই হলো টার্মস অফ রেফারেন্স। অর্থাৎ টিওআর মানেই বেতন বেড়ে গেল বা ডিএ বেড়ে গেল এমন নয়। কমিশন বিষয়গুলি পরীক্ষা করবে, বিভিন্ন তথ্য ও আর্থিক পরিস্থিতি বিবেচনা করবে এবং তারপর সরকারের কাছে সুপারিশ করবে। এখন চলে আসি ১ নম্বর নথি, অর্থাৎ ন্যূনতম বেতন ও পে ম্যাট্রিক্স। ভাইরাল নথিতে প্রথমেই বলা হয়েছে ন্যূনতম বেতন ও পে ম্যাট্রিক্স পুনর্বিবেচনের কথা। এখানে পরিবারের আকার, জীবনযাত্রার খরচ এবং পুষ্টির প্রয়োজনীয়তার মতো বিষয়কে বিবেচনা করার কথা বলা হয়েছে। আর এখানেই রয়েছে একটি বড় দাবি। বর্তমানে 3% অ্যানুয়াল ইনক্রিমেন্টের পরিবর্তে অন্তত 5% অ্যানুয়াল ইনক্রিমেন্ট করা যায় কি না তা পরীক্ষা করার কথা বলা হয়েছে। তবে আবার বলছি, এটি এখনই 5% ইনক্রিমেন্ট ঘোষণা নয়। ২. কেন্দ্রের সঙ্গে পে লেভেলের সামঞ্জস্য। এরপর রয়েছে সেন্ট্রাল পে কমিশনের সঙ্গে পে লেভেলের সামঞ্জস্য আনার বিষয়টি। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীদের পে লেভেল এবং রাজ্য সরকারি কর্মীদের পে লেভেলের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি কতটা কমানো যায় বা সামঞ্জস্য করা যায় তা পরীক্ষা করার কথা বলা হয়েছে। এটি বাস্তবায়িত হলে বিভিন্ন পে লেভেলের কর্মীদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। ৩. ডিএ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসি ডিএ বা ডিয়ারনেস অ্যালাওয়ান্সে। ডিএ মূলত মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীদের বেতনকে কিছুটা সুরক্ষা দেওয়ার একটা ব্যবস্থা। ভাইরাল নথিতে এআইসিপিআই বা সিপিআইআইডব্লিউ এর ভিত্তিতে ডিএ নির্ধারণ এবং ডিএ প্রদানের ক্ষেত্রে বৈষম্য দূর করার কথা বলা হয়েছে। অর্থাৎ ডিএকে আরও নির্দিষ্ট ও নিয়মভিত্তিক করার একটা প্রস্তাব সেখানে দেখা যাচ্ছে। ৪. সপ্তম পে কমিশনের কার্যকর তারিখ ও ফিটমেন্ট ফ্যাক্টর। এটাই সম্ভবত সবচেয়ে বেশি আলোচিত অংশ। ভাইরাল নথিতে বলা হয়েছে যে ১ জানুয়ারি ২০২৬ থেকে সপ্তম পে কমিশন কার্যকর করার বিষয়টি পরীক্ষা করা হবে। এর পাশাপাশি ১০০% ডিএ মূল বেতনের সঙ্গে মার্চ করে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণের কথাও রয়েছে। এখানে কিন্তু খুব সাবধান হতে হবে। ১০০% ডিএ মার্জার লেখা আছে বলেই যে ১০০% ডিএ মার্জ হবেই এমনটা নয়। এটি একটি বিবেচ্য বিষয় বা প্রস্তাব হিসাবে লেখা হয়েছে বলে বোঝা যাচ্ছে। তাই কর্মীদের এখনই ধরে নেওয়া উচিত নয় যে নতুন বেতন ইতিমধ্যেই নির্দিষ্ট হয়ে গেছে। চলে আসি ৫ নম্বরে, এইচআরএ এবং অন্যান্য অ্যালাওয়েন্স। পরবর্তী গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটা হচ্ছে এইচআরএ। ভাইরাল নথিতে এক্স, ওয়াই ও জেড শহরের শ্রেণীবিন্যাস অনুযায়ী এইচআরএ এবং ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স পুনর্বিবেচনার কথা রয়েছে। এছাড়াও চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স, হোস্টেল সাবসিডি এবং অন্যান্য অ্যালাওয়েন্স কেন্দ্রীয় পে কমিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা যায় কি না সেটিও পরীক্ষা করার কথা বলা হয়েছে। অর্থাৎ শুধু বেসিক পে নয়, ভাতাগুলিও এই আলোচনার একটি বড় অংশ। ৬. অবসরকালীন সুবিধা। পেনশনভোগীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ রয়েছে, যেমন ১১ বছর পর কমিউটেড পেনশন পুনরুদ্ধার করা যায় কি না, অবসরের সময় লিভ এনক্যাশমেন্ট এর সুবিধা বাড়ানো যায় কি না এবং ৩০ জুন অবসর নেওয়া কর্মীদের একটা ন্যাশনাল ইনক্রিমেন্ট দেওয়া যায় কি না।
বিশেষ করে 30 জুন অবসর নেওয়া কর্মীদের ন্যাশনাল ইনক্রিমেন্টের বিষয়টি বহুদিন ধরে আলোচিত। চলে আসি 7 নম্বরে, ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম বা ক্যাশ। ভাইরাল নথিতে 5 ইয়ার্স, 8 ইয়ার্স, 12 ইয়ার্স, 18 ইয়ার্স এবং 24 ইয়ার্স অন্তর ক্যারিয়ার প্রোগ্রেশনের কথা বলা হয়েছে। শুধু একই পদে দীর্ঘদিন ধরে চাকরি করার পরিবর্তে নির্দিষ্ট সময় অন্তর কর্মীদের ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট বা আর্থিক উন্নতির সুযোগ দেওয়ার একটা কাঠামো তৈরি করার প্রস্তাব রয়েছে। 8, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। কর্মী ও পেনশনভোগীদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। হেলথ স্কিমের রেট পুনর্বিবেচনা, ক্যাশলেস চিকিৎসার পরিধি বৃদ্ধি, ডক্টরস ফি বৃদ্ধি এবং গ্রান্ট ইন এড পেনশনার্সদের সুবিধার আওতায় আনার বিষয়টি এখানে রয়েছে। অর্থাৎ চিকিৎসা খরচের দিক থেকেও কর্মী ও পেনশনভোগীদের সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। 9, প্রমোশন ও পারফরম্যান্স অ্যাপ্রাইজাল। শুধু বেতন বাড়ানো নয়, প্রমোশন এবং পারফরম্যান্স অ্যাপ্রাইজাল সিস্টেমকে আধুনিক করার কথা বলা হয়েছে। অর্থাৎ একজন কর্মী কতটা দক্ষতার সঙ্গে কাজ করছেন, তার দায়িত্ববোধ ও কর্মক্ষমতা কেমন, এসব বিষয়কে আরও গুরুত্ব দেওয়ার প্রস্তাব রয়েছে। 10, সেক্রেটারিয়েট স্ট্যাটাস রেস্টোরেশন। সেক্রেটারিয়েট সার্ভিস এবং কমন কাড্রে এর কর্মীদের সেক্রেটারিয়েট স্ট্যাটাস এবং পে রিলেটেড বিষয়ে পুনর্বিবেচনার কথাও উল্লেখ রয়েছে। এটি মূলত নির্দিষ্ট শ্রেণীর সেক্রেটারিয়েট কর্মীদের চাকরির কাঠামো ও মর্যাদা সংক্রান্ত বিষয়। 11, জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি বা জেসিএম। এর উদ্দেশ্য হল সরকার এবং কর্মচারী সংগঠনগুলির মধ্যে আলোচনা ও মত বিনিময়ের একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করা। অর্থাৎ কর্মীদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনার সুযোগ আরও সুসংগঠিত করার প্রস্তাব। 12, পারফরম্যান্স লিঙ্কড বোনাস। অর্থাৎ একজন কর্মীর কাজের দক্ষতা ও উৎপাদনশীলতার ভিত্তিতে বোনাস বা ইনসেন্টিভ দেওয়ার একটা ব্যবস্থা করা যায় কি না সেটিও বিবেচনা করার কথা বলা হয়েছে। এবার আসল প্রশ্ন, সব কিছু কি সত্যিই হবে? না, এখনই এমনটা বলা যাবে না। এই সমস্ত বিষয়ের মধ্যে কিছু সরকারি টিওআর এর অংশ, আবার সোশ্যাল মিডিয়ায় প্রচারিত 12 দফার নথিতে আরও কিছু নির্দিষ্ট প্রস্তাব রয়েছে। তাই 5% ইনক্রিমেন্ট, 100% ডিএ মার্জার, নতুন ফিটমেন্ট ফ্যাক্টর বা নির্দিষ্ট এইচআরে কোনোটিকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে ধরে নেওয়া উচিত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পে কমিশনের পরীক্ষা, সুপারিশ এবং পরবর্তীতে সরকারের অনুমোদনের পর। তাহলে আজকের আলোচনার মূল কথাটা কি? সপ্তম পে কমিশন নিয়ে প্রত্যাশা অনেক, কিন্তু প্রত্যাশা আর সরকারি সিদ্ধান্ত এই দুটোকে আমাদের আলাদা করে দেখতে হবে। কারণ একটি ভাইরাল কাগজে লেখা থাকলেই বেতন বাড়ে না, ডিএ বাড়ে না, ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারিত হয় না। সরকারি প্রজ্ঞাপন এবং চূড়ান্ত সিদ্ধান্তই শেষ কথা। তাই গুজব নয়, আবেগ নয়, নথি দেখে তথ্য যাচাই করে তবেই সিদ্ধান্ত নিই। আর আপনার যদি মনে হয় এই তথ্যটি একজন সরকারি কর্মচারী বা পেনশনভোগীর জানা দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করুন। আপনার মতে সপ্তম পে কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? ডিএ, ফিটমেন্ট ফ্যাক্টর, 5% ইনক্রিমেন্ট, এইচআরএ নাকি পেনশন সুবিধা? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। এরকমই গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশিকা, চাকরি, বেতন, পেনশন এবং সরকারি শিক্ষা সংক্রান্ত নির্ভরযোগ্য আপডেটের জন্য আমার প্রোফাইলটি ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।